ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মাচাতো, যাকে হচ্ছে সামনে থেকে গৃহভৃত্যের মতো দেখায় এবং তিনি পেছনে বসে সাম্রাজ্যবাদের দালালি করেন। ফলে তাকে তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থনীতিতে তার কোনো মৌলিক অবদান নাই। তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল শান্তিতে, কিন্তু তিনি আসলে কি শান্তি প্রতিষ্ঠা করেছেন, কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন আমরা কিন্তু সেগুলো কিছু জানি না। তাকে নোবেল প্রাইজের শান্তিতে পুরস্কৃত করা হয়েছে। আমার নাম অদিতি ইসলাম, আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় দায়িত্ব পালন করছি। নির্বাচনটা দিতে এত দেরি হলো কেন? আমরা কিন্তু বারবার করে বলেছি যে অন্তর্বর্তী সরকারের কাজ কি, বা এই টার্মটার অর্থ কি। অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে তিনি অতি সত্বর একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে আনার চেষ্টা করবেন, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ সৃষ্টি করে সেই নির্বাচনটা দিয়ে তিনি ক্ষমতাটা হস্তান্তর করবেন। আমরা যদি নেপালের কিছুদিন আগের অভ্যুত্থানটা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ওইখানের গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিমের প্রধান হয়েছেন তিনি কিন্তু 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি আসলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন প্রধান করা হলো? এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল, সেগুলোর কিন্তু কোনো জবাব ছিল না। এবং তাদেরকে এখানকার রাজনৈতিক দলগুলো বারবার গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে নির্বাচন দিয়ে দেওয়ার দাবিটা অতিসত্বর করার জন্য বললেও 1.5 বছর পেরিয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু নির্বাচন দেন নাই। যখন নির্বাচনের তফসিলও ঘোষণা করা হলো তখনও নানান রকম অরাজকতা আমরা এখানে দেখলাম। 2 দিনের মাথায় প্রার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেলেন। তারপরে নানান জায়গায় মবের সিচুয়েশন তৈরি হলো। দীপু দাসকে হত্যা করা হলো, 7 বছরের বাচ্চা আয়েশাকে হত্যা করা হলো। ফলে এবং এই নানান রকম অরাজকতাকে তৈরি করে মানুষের মনোযোগকে এদিকে ব্যস্ত রেখে তিনি কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড যেই জায়গাগুলোতে অবস্থিত, যেই বন্দরগুলো, সেগুলো কিন্তু চালান